এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া। ভেঙে পড়েছেন পলক, বেশিরভাগ সময়েই করছেন কান্নাকাটি। সুনামগঞ্জে যে গ্রামে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা। রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। ঝুলে থাকা অবস্থায় পুলিশের 6 গুলি, সেই তরুণ বেঁচে আছেন। মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের রাতের রাজপথ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া। শেখ হাসিনার পতনের পর মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তি মিললেও অসুস্থতার কারণে বের হতে পারছেন না তিনি। গত 1 মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর মধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ নন। এমতো অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতির প্রয়োজন। এখন মেডিকেল বোর্ড তার দীর্ঘ 20 থেকে 22 ঘন্টার সফরের বিষয়টি বিবেচনা নিয়ে অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়া হবে। ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, ম্যাডাম কবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেটা নির্ভর করছে তার মেডিকেল বোর্ডের অনুমতির উপর। তাই এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি তিনি কবে যাবেন। বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। ভেঙে পড়েছেন পলক, বেশিরভাগ সময়ে করছেন কান্নাকাটি। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনাইদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন। নির্বাচনী হলফনামায় লেখেন 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা। তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক। সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্রে বুধবার রাতে এই তথ্য জানা গেছে। ছাত্র সমাজ আন্দোলন আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক 2টি হত্যা মামলায় তাদের গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে পলককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেফতারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা না মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল। সুনামগঞ্জে যে গ্রামে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা। সুনামগঞ্জে তাহিরপুর উপজেলা এক গ্রামে বিয়ে, জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামে কেউ গান বাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। শনিবার রাতে উপজেলা সদরের চিকিৎসা গ্রামের মানুষ মাতব্বরদের নিয়ে এই নিয়ম চালু করেন। জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনা করার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। তাছাড়া ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ। এই বিষয়ে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। হিন্দুরা জানান, গ্রামের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি। আমাদের তারা এ বিষয়ে কিছু বলেনি। উচ্চ সাউন্ডে গান বাজনা হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট দেয়। আমাদের কোনো সমস্যা নেই। 9 নম্বর ওয়ার্ড চিকসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেন, আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। গ্রামে হিন্দু মুসলিম 2 ধর্মের লোক বাস করেন। এর মধ্যে 80% মুসলিম পরিবার বাস করে। কেউ যদি না মানে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি। রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। রাজশাহীতে 5 দফা দাবিতে 2024 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ করছেন। রোববার বেলা 11টার দিকে বিক্ষোভ মিছিলটি নগরীর সিএনডিবি মোড় থেকে শুরু হয়। এরপর মিছিলটি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা।
শিক্ষা বোর্ডের সামনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের উপর জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। এছাড়া অনেক পরীক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শারীরিকভাবে আহত হয়েছেন। সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। এছাড়া পরীক্ষার্থীরা এ সময় আরো কিছু দাবি উপস্থাপন করেন। কর্মসূচিতে শতাধিক পরীক্ষার্থী অংশ নেন। ঝুলে থাকা অবস্থায় পুলিশের 6 গুলি, সেই তরুণ বেঁচে আছেন। নির্মাণাধীন একটি ভবনের 4 তলার রড ধরে ঝুলে আছেন একজন তরুণ। তাকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই তরুণ বেঁচে আছেন, তার নাম আমির হোসেন। তিনি প্রথম আলোকে বলেছেন, ঘুমের মধ্যে এখনো স্বপ্নে দেখি পুলিশ আমাকে গুলি করছে। নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ার। গত 19 জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির। তিনি জানান, একজন শিক্ষার্থী ও 2 জন চিকিৎসক তাকে উদ্ধার করেন। তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 3 দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন। আমিরের 2 পায়ে মোট 6টি গুলি করেছে পুলিশ। গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে। রোববার মেরাদিয়ায় নয়াপাড়ায় আমিরের বাসায় গিয়ে দেখা যায় 2 পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি। আমিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। 6-7 বছর আগে মাকে হারিয়ে তারা 3 ভাই বোন ঢাকায় চলে আসেন। বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান। নয়াপাড়ায় একটি 3 শেড বাসায় 3 ভাই বোন থাকেন। আমিরের বাসাটি এখন মেরাদিয়া এলাকার অনেকেই চেনেন। গতকাল বেলা 11:30টার দিকে মেরাদিয়ায় গিয়ে 5 জন রিকশা চালক ও দোকানদারের কাছে জানতে চাওয়া হলে ঝুলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া লোকটির বাসা কোথায়, 3 জন আমিরের ঘটনাটি জানেন, তার বাসা কোথায় তাও জানান। আমিরের ভাষ্য, এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির 4 তলায় উঠে যায়। সেখানে তাকে পেয়ে যায়। পুলিশের সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাফ দিতে বলেন। একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন। এক পর্যায়ে ভয়ে তিনি লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন। আমির বলেন, তিনি এখন অন্যের সাহায্য ছাড়া শৌচাগারেও যেতে পারেন না। দিনের বেলায় পায়ে তেমন ব্যথা থাকে না, তবে রাতে প্রচন্ড ব্যথা হয়। ব্যথার কারণে ঘুম তেমন একটা হয় না। তিনি আরো বলেন, চিকিৎসকেরা তাকে 3 মাস বিশ্রামে থাকতে বলেছেন। কিন্তু চাকরি না করে কিভাবে নিজের চিকিৎসা করাবেন, সংসার কিভাবে চলবে সেটা নিয়েও দুশ্চিন্তা রয়েছে তার। মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের রাতের রাজপথ। আরজি করের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ। বুধবার রাতে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে রাস্তার দখল নিতে শুরু করে মেয়েরা। কলকাতা থেকে কুচবিহার, বনগাঁ থেকে বেহালা, সব জায়গায় মেয়েদের দখলে চলে গেছে রাতের রাজপথ। এমনকি রাত জাগছে রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু। বয়ানার ফেস্টুন হাতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে সবার মুখে গর্জে ওঠে। শত শত নারীর সঙ্গে পথে নেমে পুরুষরাও। মশাল হাতে নারীদের মিছিল জমায়েত হতে দেখা যায় আরজি কর হাসপাতালের সামনে। রাতের শহর দখলে নিতে কারো হাতে জাতীয় পতাকা, আবার কারো মুখে কালো কাপড় বাঁধা। রাত 9টার আগে থেকে ভিড় বাড়তে শুরু করে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে।